প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাসুরমান খলিলি, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত। আরও রয়েছেন এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আপনাদের দুজনকে স্বাগত। মাসুরমান খলিলি, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করলেন, কিন্তু বিএনপি সেটা মানতে চাইল না। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমান বললেন ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। দলের স্থায়ী কমিটির বৈঠকে বলা হলো জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা রাজনৈতিক ভব্যতা মানেননি। বলা যায় বিএনপি সরকারের কঠোর সমালোচনার নাম। সরকার এবং বিএনপি অনেকটা মুখোমুখি এসে দাঁড়ালো। রাজনৈতিক অঙ্গনে তৈরি হলো উত্তেজনা, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল উদ্বেগ, উৎকণ্ঠা। ঠিক সেই সময় মাঠে নামলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যাকে আমরা এখন বলছি জাতীয় অভিভাবক। সরকার বা কোনো পক্ষের সঙ্গে বিবাদে না জড়িয়ে আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করতে দলের সিনিয়র নেতাদের পরিষ্কার বার্তা দিলেন খালেদা জিয়া। একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করতে দলের নেতাদের পরামর্শও দিলেন তিনি। গণতন্ত্রকামী সমমনা দলগুলোর মধ্যে ঐক্য জোরদারেও গুরুত্ব আরোপ করেন বিএনপি চেয়ারপারসন। গত শনিবার দলটির স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে খালেদা জিয়া এসব নির্দেশনা দেন। মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। খালেদা জিয়ার এই রাষ্ট্রনায়কোচিত ভূমিকা সম্পর্কে আপনার মতামত কি? বেগম খালেদা জিয়া কোনো দলের নেত্রী না এই মুহূর্তে। উনি এর আগে 2 বার প্রধানমন্ত্রী হয়েছেন। মিলন ভাই তো খুব ভালো করেই জানেন। আমরা যারা সাংবাদিকতা করেছি ওনার খুব কাছ থেকে দেখার বিভিন্ন অনুষ্ঠানের সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে উনি একজন শুধু রাজনীতিবিদ না, আসলে একজন রাষ্ট্রনীতিবিদ এবং একটা রাষ্ট্রের সত্যিকার অর্থে অভিভাবক। উনি একটা কথা প্রায় বলতেন, যেটা জিয়াউর রহমান বলছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র বড়। এই কথাটা উনি বারবার বলতেন এবং এটা উনি আসলে বিশ্বাস করতেন বলেই ওনার প্রত্যেকটা কাজে তার প্রতিফলন আমরা দেখতে পাই। আপনি যে ইস্যুটার কথা বললেন, অন্তর্বর্তী সরকার এবং একটা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে বিএনপির সাথে যে কথাবার্তার আলাপ আলোচনার মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছিল, এই গ্যাপটা খানিকটা উত্তেজনাকর, কিছুটা সংঘাতমুখর অবস্থার দিকে যাচ্ছিল। ঠিক এই সময়ে কিন্তু এগিয়ে আসছেন হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম জিয়া এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে আসলে কারো ওইরকম বিতর্ক নেই। প্রফেসর ইউনূস সাহেব তো রাজনৈতিক ব্যক্তিত্ব তো নন, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি ওনার রয়েছে অপরিসীম সম্মান। আবার একইভাবে বেগম খালেদা জিয়াও প্রফেসর ইউনূস সাহেবকে ওভাবেই সম্মানের চোখে দেখেন। প্রফেসর ইউনূস সাহেব যখন নোবেল বিজয়ী হয়ে আসেন, তখন কিন্তু উনি ওনার প্রতি যে সৌজন্যবোধ, যে সম্মানবোধ, জাতির জন্য যে উনি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করে নিয়ে আসছেন, সেটা স্বীকৃতি দিতে বিন্দুমাত্র করেন না। পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন। বরং তার বিপরীতে অন্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু উদারতার পরিচয় দিতে পারে নাই। তাদের অনেকেই মনে করেছে যে না, নোবেল পুরস্কারটা ওনারই প্রাপ্য ছিল। কিন্তু বেগম জিয়া এবং অন্য রাজনীতিবিদদের মধ্যে এই যে পার্থক্য, এই পার্থক্যটাই কিন্তু আমরা এই অভিভাবক সুলভ ওনার যে কাজ, পরামর্শ, দৃষ্টিভঙ্গি এবং জাতিকে আবার এক করার যে ডাক দেয়া, আবার এই যে ফেসিবাদ বিরোধী 15 বছরের যে সংগ্রামের পরে যে অ্যাচিভমেন্টটা হলো, সে অ্যাচিভমেন্টটা যাতে কোনো ক্রমেই জাতির হাতছাড়া না হয়, সেটার জন্য উনি দিক নির্দেশনা দিয়েছেন। এটা আসলে জাতির ভাগ্য বলতে হবে, এ ধরনের একজন নেত্রী, এ ধরনের একজন অভিভাবক সুলভ ব্যক্তিত্ব দেশে থাকা। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরোধ এবং বলা যায় অনেকটা প্রতিহিংসার মতো অবস্থা দাঁড়িয়েছে, সে ব্যাপারে কিন্তু একটা দৃষ্টি আকর্ষণ করেছেন যে গণতন্ত্রকামী সমমনা দলগুলোর মধ্যে ঐক্য জোরদারে উনি আহ্বান জানিয়েছেন, যেটা খুব প্রয়োজন এখন। এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে ধরুন 15 বছরের যে ফেসিবাদী শাসনটা, সে ফেসিবাদী শাসনের বিরুদ্ধে সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছে কিন্তু বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো কম বেশি এই ধরনের ত্যাগ তাদের আছে। এখন এই দলগুলোর মধ্যে যদি পারস্পরিক গ্যাপ থাকে, সংঘাত থাকে, তাহলে এটার অ্যাচিভমেন্টটা, যেটা তারা 15 বছর কষ্ট করে অর্জন করেছে, সেই অর্জিত অ্যাচিভমেন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা বেগম জিয়া যত গভীরভাবে অনুভব করেন, সে অনুভূতি হয়তো অন্যদের নাই। আমরা যদি বলি কোন ব্যক্তিত্বটা সবচেয়ে বেশি শিকার হয়েছে এই 15 বছরে,
সেটা একমাত্র জবাব হবে হয়তো বেগম খালেদা জিয়া। নিঃসন্দেহে এই বয়সে ওনাকে জেলখানায় যাওয়া, মিথ্যা মামলা, অন্যায়ভাবে। অযৌক্তিক মামলা দিয়ে অন্যায়ভাবে ওনাকে একটা বিপর্যয়ের মধ্যে ঠেলে দেয়া, এটা তো আসলে চিন্তাই করা যায় না। এরপরেও কিন্তু উনি নিজের ব্যক্তির কথা কখনো বলছেন না, না। উনি বলছেন দেশের কথা, দেশের স্বার্থের কথা, জাতির মুক্তির কথা। এই জন্যই কিন্তু এই দৃষ্টিভঙ্গি থেকেই উনি বলছেন ফেসিবাদ বিরুদ্ধে যেসব দলগুলো আছে প্রত্যেকটা দলের তো নিজস্ব আদর্শ থাকবে, কিন্তু নিজস্ব আদর্শ থাকা মানে পারস্পরিক সংঘাত সংঘর্ষের দিকে যাওয়া তা না, বরং যেই জায়গাটাতে মিল আছে এই মিলটা নিয়ে অগ্রসর হওয়া। আজকে যে প্রায় ১৫০০ ছাত্র যুবককে জীবন দিতে হলো ফেসিবাদ বিরোধী চূড়ান্ত সংগ্রামে, এবং তার আগের ১৫ বছর অপরিসীম ত্যাগ তিতিক্ষা, এটাকে উনি চাচ্ছেন হচ্ছে একটা পরিণতির দিকে যাওয়া। যার কারণে এই ফেসিবাদ বিরোধী যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে উনি ঐক্যই চেয়েছেন এবং সেই নির্দেশনাটাই দিয়েছেন। এটা শুধু বিএনপির প্রতি দিয়েছেন না, এই মেসেজটা পুরো জাতির প্রতি গেছে। এহসানুল হক মিলন, আমরা জানি যে লন্ডনে প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হতে যাচ্ছে তার নেপথ্যে প্রধান ভূমিকা ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা এটাও জানি যে সরকার পক্ষ থেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে যে প্রস্তাব দেওয়া হয় সেটি খালেদা জিয়া শুরুতেই অত্যন্ত ইতিবাচক হিসেবে নেন। তিনি মনে করেন এই বৈঠকটি হলে রাজনীতির অনেক সংকটের সমাধান হবে। এরপরে আমরা দেখলাম দলের যুদ্ধংদেহী নেতারা কিছুটা চুপসে গেলেন। সামনে আসলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসলেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল বললেন যে এই বৈঠকে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে। তিনি আরও বললেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান তাতে এটা একটা বড় ইভেন্ট, গুরুত্বপূর্ণ ইভেন্ট, এটার গুরুত্ব অনেক বেশি। রুহুল কবির রিজভী আরও ইতিবাচক কথা বললেন। তিনি বললেন যে গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে, আমি বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। অনেকে এমন প্রশ্ন করছেন যে বেগম খালেদা জিয়া যদি উদ্যোগী না হতেন তাহলে হয়তো এই বৈঠকটি নাও হতে পারত। আপনার কি মনে হয়? আমি মাসুমের দিকে আসি। উনি বললেন জাতির অভিভাবক এবং বললেন মেসেজ লাউড এন্ড ক্লিয়ার। অভিভাবকের অভিভাবকত্ব যেভাবে করতে হয় তিনি সেভাবে করছেন। আমরা যদি একটু পাশের দেশের দিকে তাকাই, থাইল্যান্ড, দেখবেন ন্যাশনাল ক্রাইসিস হলেই রাজা এসে সমাধান করে দেয়। আমরা কিন্তু কিংডমে নই, আমরা অ্যানার্কিতে নই, কিন্তু আমরা মনস্তাত্ত্বিকভাবে আমরা কিন্তু একজনকে ওই অভিভাবকত্বের ওই চেয়ারটিতে আমরা বসিয়ে রেখেছি। এটা কিন্তু জাতি বসিয়ে রেখেছে। আপনি একটু দেখুন, এত অত্যাচার অনাচার অবিচারের পরও বেগম খালেদা জিয়া একটি শব্দ উচ্চারণ করেনি পতিত সরকারের বিরুদ্ধে, কথা বলার সুযোগ আসার পরও করেননি। তো সেই জায়গাটিতে বুঝতে হবে যে উনার নেতৃত্ব কতটা কঠিন এবং বলিয়ান। আমি দেখেছি উনার রাজনীতিতে উনি কিভাবে রাজনীতিটাকে সুন্দরভাবে পরিচালিত করেন। এই দলটিকে কোথায় উনি নিয়ে এসছেন, তিনবার রাষ্ট্র ক্ষমতায় তিনি এনেছিলেন। এবং দেখুন তিনি তত্ত্বাবধায়ক সরকারটা অবলীলায় মেনে নিলেন এবং সেটা দিয়ে প্রমাণ করে দিলেন যে রাষ্ট্র পরিচালনায় এই তথ্যটি কতটা না গুণগত পরিবর্তন এনেছিল রাষ্ট্রের। সে সময় সেটা উনি করেছিলেন। উনি আমার 5টি বছর ওনার সাথে যে মন্ত্রিত্ব চলাকালীন যে দায়িত্ব পালন করেছিলাম সে সময় আমি দেখেছিলাম ওনার চিন্তার প্রখরতা, সুদূর চিন্তা নিয়ে কিভাবে কাজ করতেন। দেখুন শিক্ষাক্ষেত্রে ওনার কি ব্যাপক অবদান, নারী শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। সেই জায়গাটি রাষ্ট্র যখন কোনো একটি সন্ধিক্ষণে আসে তখনই প্রয়োজন হয় এই ধরনের জাতীয় অভিভাবক, এই ধরনের ন্যাশনাল লিডার এবং সর্বজনীন নেতা। এটি হচ্ছেন দেশমাতা বেগম খালেদা। তিনি সেটা প্রমাণ করলেন এবার। হ্যাঁ, সত্যিই বলেছেন যে এবার যেদিকে যাচ্ছিল এই তর্ক বিতর্কের তীর ছোড়াছুড়ি, সেই জায়গাটিতে তিনি এসে বললেন মেসেজ ইজ লাউড এন্ড ক্লিয়ার। মাসুম ভাই বললেন ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে যখন তিনি প্রথমবারের মতো নোবেল পেয়ে আসলেন তিনি সম্বর্ধনা দিলেন। সাদেক হোসেন খোকার নেতৃত্বে বিশাল নাগরিক সম্বর্ধনা হয়েছিল। গুরুজনকে সম্মান দেওয়া তিনি জানেন এবং তিনি দিচ্ছেন। আপনার প্রশ্ন যে এখন যুক্তরাজ্যে যে মিটিংটি হচ্ছে, দেখুন কথা বললে দূরত্ব কমে এবং কথা বলতে হবে। এই যে ছোট ছোট বিষয়গুলি নিয়ে আমরা কথা বলছি, নির্বাচন কবে হবে, দিন তারিখ ক্ষণ নিয়ে আমরা বলছি অন বিহাফ অফ বিএনপি, কিন্তু এখন বিএনপির যিনি দায়িত্ব রয়েছেন আমাদের
জনাব তারেক রহমান সাহেব, তিনি সামনাসামনি এখন কথা বলবেন আজকের প্রধান উপদেষ্টা বিশ্ব বরণ্য আমাদের সেই ডক্টর ইউনূস সাহেবকে। তাই আমি বিশ্বাস করি এই আলোচনায় সকল সমস্যার সমাধান হবে। এই আলোচনা থেকে বেরিয়ে আসবে সুন্দর সফলভাবে আগামী দিনের কোন সরকার গঠিত হবে, কিভাবে হবে, সবকিছু নির্ধারণ হবে। আজকে দুইটি ব্যক্তিত্ব, শুধু বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে তা নয়, আমি বিশ্বাস করি এই উপমহাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক ভাবে যে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র বাংলাদেশ, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, সেই রাষ্ট্রটির দিকে বিশ্ববাসীও তাকিয়ে আছে। এই ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের আলোচনার পরে দেখবেন বিশ্ববাসীও অনেকটা সুস্থ নিঃশ্বাস ফেলবে। আর আমরা তো সকালে আনন্দ উদ্বুলিত হয়ে হাততালি দিব এবং আমরা নিশ্চয়ই রাজপথে মিছিল করব যে না, দেশটি একটি সুন্দর পথে এগিয়ে যাবে। সেই কাজটির নির্দেশ দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ইনশাল্লাহ সেই পথে দেশ এগুচ্ছে। মাসুম রহমান খলিল, আপনি নিশ্চয়ই জানেন যে এই বৈঠকটি যাতে না হয় তার জন্য একাধিক মহল তৎপর ছিল। এরা কারা তা আপনারাও জানেন, কিন্তু তাদের তৎপরতা বা অপতৎপরতা বলা যায় সফল হয়নি। বৈঠকটি হচ্ছে, তবে এই বৈঠকটিতে সবচেয়ে বেশি হতাশ হয়েছে দুটি পক্ষ, একটি হলো ভারত আর একটি আওয়ামী লীগ। আমি ইউটিউব চ্যানেলে একজন আওয়ামী লীগের নেতার সাক্ষাৎকার দেখছিলাম। উনি বলছেন যে বিষয়টি তাদের জন্য শকিং শব্দটা উনি ব্যবহার করেছেন এই বৈঠকটির, এবং তারা খুব হতাশ, এবং তিনি কোনো রাগ ডাক না রেখে খুব স্পষ্টভাবে বললেন যে আমরা চেয়েছিলাম বিএনপিকে সঙ্গে নিয়ে ইউনূস সরকারকে সরাতে, সম্ভবত সেটি হচ্ছে না। কি বলবেন আপনি? আসলে জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবের তো দুইটা এজেন্ডা, দুইটা টার্গেট ছিল। একটা হচ্ছে ফেসিবাদ থেকে জাতিকে মুক্ত করা, আর দ্বিতীয় হচ্ছে কি আধিপত্যবাদ থেকে জাতিকে মুক্ত করা, যাতে করে বাংলাদেশ রাষ্ট্র তার সিদ্ধান্ত বাংলাদেশ নিজেই নিতে পারে। এই কারণে বলা হয় যে 5ই আগস্ট শুধু আওয়ামী লীগের পতন ঘটেনি, ভারতেরও এক ধরনের পতন ঘটেছে। আধিপত্যবাদের পতনও ঘটছে। তা এখন এই যে দুইটা এজেন্ডা, এই দুইটা এজেন্ডার বিপক্ষেই গত ধরুন 8-10 মাস ধরে একটা প্রচেষ্টা চলমান ছিল। এই প্রচেষ্টায় যে দুইটা স্বার্থে আঘাত করেছে, একটা আওয়ামী লীগ আর একটা হচ্ছে ভারতের ইস্যু। তো স্বাভাবিকভাবেই তাদের যে এজেন্ডাটা ছিল, সেই এজেন্ডা হচ্ছে কি, মানে এই দুই পক্ষের মধ্যে, মানে বিএনপি বৃহত্তর স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনৈতিক শক্তির মধ্যে, আর সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারে বিচার, তারপর সংস্কার এবং সবশেষে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তরের একটা এজেন্ডা বা নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করছিল। এখন এই দুই পক্ষের মধ্যে যদি একটা সংঘাত, বিরোধ ইত্যাদি তৈরি করে দেওয়া হয়, তাহলে লাভবান কারা হয়? যে দুইটা পক্ষ 5ই আগস্ট পরাজিত হয়েছিল, সেই পক্ষেই কিন্তু রাইট লাভবান হয়। তো স্বাভাবিকভাবে আর ক্ষতিগ্রস্ত কে হবে? ক্ষতিগ্রস্ত স্বাভাবিকভাবে রাজনৈতিক শক্তি, যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি, তারাই হবে। কারণ এটা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে, সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হোক অথবা এপ্রিলে হোক, তাহলে বাংলাদেশের পরবর্তী পর্যায়ে নির্বাচিত সরকার বিএনপিরই হবে। তা এখন এই অবস্থার মধ্যে যদি অন্তর্বর্তী সরকারের কোনো কারণে অযাচিত কোনো বিদায় ইত্যাদি হয়, তাহলে কি দাঁড়াবে? হয়তো 1-11-এর মতো একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসবে, অথবা কেওটিক একটা অবস্থার মধ্যে যিনি অপেক্ষা করছেন পাশের দেশে, উনি হুট করে হয়তো ঢুকে যেতে পারেন। ওনার মনোনীত ব্যক্তি এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ফলে ওই সিনারিওটা থেকে কারা লাভবান হবে? সেই আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী দেশটা। তো স্বাভাবিকভাবেই এখন আভ্যন্তরীণভাবে একটা যথার্থ ট্র্যাকে যদি বাংলাদেশ আগায়, ফেসিবাদ বিরোধী, ফেসিবাদ যাতে আর কোনোদিন আসতে না পারে, সেরকম একটা বন্দোবস্ত যদি তৈরি হয়, আধিপত্যবাদের এখানে যে একটা আধিপত্য বিস্তার করে রাখছিল, সেটার রাস্তাটা যদি বন্ধ হয়, তাহলে লাভবান কারা হবে? ওই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিই হবে। আর যদি এটা ব্যর্থ হয়, তাহলে লাভবান হবে ফেসিবাদী শক্তি। তো ফলে স্বাভাবিকভাবেই তারা এখান থেকে হতাশ হওয়ার কথা। আমার একটা আস্থা আছে, বিশ্বাস আছে, সেটা হচ্ছে কি, শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক শক্তি, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি, এই দেশটাকে একটা নির্দিষ্ট যে লক্ষ্যপানে আছে, এখানে এগিয়ে নেওয়ার জন্য তারা সজাগ থাকবে, সচেতন থাকবে। এই ফেসিবাদ কিন্তু ব্যর্থই হবে। এই ফেসিবাদ ব্যর্থ না হলে, যারা ধরেন এই যে জুলাই আন্দোলনটাকে একদম কাছ থেকে দেখছে, আমরা তো তখন মাঠে ঘাটে আছি, মিলন ভাইও ছিলেন, তো স্বাভাবিকভাবেই তারা আশাবাদী হবে। কারণ এত ত্যাগ যেখানে, এই জায়গায় এটা ব্যর্থ হতে পারে না। হয়তো মাঝে মধ্যে একটু এদিক ওদিক বিচ্যুতি ইত্যাদি হতে পারে, চূড়ান্তভাবে ইনশাল্লাহ বাংলাদেশ দেখবেন ফেসিবাদ বিরোধী একটা নতুন একটা দিকে, অধ্যায়ের দিকে যাচ্ছে। এবং বাংলাদেশের সিদ্ধান্ত, সেটা অর্থনৈতিক হোক, কৌশলগত হোক, অথবা পররাষ্ট্র ক্ষেত্রে হোক,
বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নিতে পারবে, এরকম একটা নেতৃত্ব বাংলাদেশে আসবে। এবং এই যে গণতন্ত্রের যে নতুন ট্র্যাকে অভিযাত্রা, এই অভিযাত্রা ইনশাল্লাহ দশকের পর দশক চলতে থাকবে। মিলন ভাই খুব আশাবাদ ব্যক্ত করছেন, অনেকেই আশাবাদ ব্যক্ত করছেন যে লন্ডনের যে বৈঠকটি হতে যাচ্ছে সেখানে একটা ভালো রেজাল্ট আনবে। আপনি তো রাজনীতি খুব কাছ থেকে দেখছেন পেশাগত কারণে দীর্ঘদিন ধরে, আপনার কি মনে হয়? আমিও আশাবাদী মিলন ভাইয়ের সাথে, একের সাথে আশাবাদী এই কারণেই, কারণ এখানে একজন খুব মানে বৃদ্ধ অভিভাবক কিন্তু কাজ করতেছে। সেই অভিভাবকের নির্দেশনায় এই রাজনৈতিক মানে আলোচনা বন্দোবস্ত ইত্যাদি হচ্ছে। আমার ধারণা হচ্ছে এটা একটা ইতিবাচক ফল নিয়ে আসবে। এমনকি যদি এমনও হয় এই লন্ডন বৈঠকে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে দৃশ্যমান কোনো ফল হয়তো হয়নি, কিন্তু মনে রাখতে হবে যে এটা দৃশ্যমান ফলটা একসময় আসবে। এটা তাৎক্ষণিকভাবে যেটাই আমরা রেজাল্ট পাই না কেন, এটা তাৎক্ষণিক ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, অথবা একটা সময় অপেক্ষা করা প্রয়োজন হতে পারে। তবে আমার মনে হয় গণতান্ত্রিক ট্র্যাকেই বাংলাদেশের রাজনীতি অগ্রসর হচ্ছে। আপনি সেটা লক্ষ্য করেছেন যে এই মিটিংটি যখন হবে, চূড়ান্ত হলো এবং খালেদা জিয়া নেপথ্যে কাজ করলেন, এই মেসেজটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, সাধারণ মানুষ কিন্তু অসম্ভব খুশি হয়েছে। এটা কিন্তু মিটিংটা প্রথম না। আপনার এর অল্প কিছুদিন আগে সেনাপ্রধানের একটা বক্তব্যের পরে একটা অনিশ্চিত অবস্থা তৈরি হয়ে গেছিল, এবং প্রফেসর ইউনূস সাহেব উনি পদত্যাগ করবেন এরকম একটা গুজব অথবা খবর ছড়িয়ে গিয়েছিল। ঠিক ওই সময় নেপথ্য থেকে যিনি কাজ করেছেন সেই একই ব্যক্তিত্ব কিন্তু এই মিটিংয়ের আয়োজন করছেন। ফলে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার বিশ্বাস হচ্ছে কি বাংলাদেশের এমন সুপ্ত কিছু রাজনৈতিক শক্তি, অভিভাবক আছেন যারা যখন ট্র্যাক থেকে বিচ্যুত হওয়ার অবস্থা হলে ওনারা সক্রিয়ভাবে এখানে উদ্যোগ গ্রহণ করবেন। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুমুর রহমান খলিলি, রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন, লন্ডন সফররত প্রফেসর ইউনূস যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস, যেটাকে বলা চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত একটা সংলাপে অংশ নিয়ে উনি বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন। এবং উনি একটা প্রশ্নের জবাবে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল এরকমভাবে যে সমালোচকরা বলতে পারে যে কোনো দল জুলাই চার্টারের সাথে একমত নাও হতে পারে, উদাহরণস্বরূপ আওয়ামী লীগ। সুতরাং আপনি সত্যিকারভাবে জনগণ ও তাদের সিদ্ধান্ত জানার কোনো সুযোগ দিচ্ছেন না। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা ঐকমত্য নয়, এটা আজকের বাংলাদেশে এটা কর্তৃত্ববাদী পদক্ষেপ। খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেনটা উনি করেছিলেন। এর জবাবে প্রফেসর ইউনূস বলছেন যে সেই বিতর্ক আছে, ঠিক আছে, থাকুক, কিন্তু প্রশ্ন হলো, বিতর্কটা হলো আসলে যে আওয়ামী লীগ কি একটি রাজনৈতিক দল, এই প্রশ্ন উনি করেছেন। তারা কি এভাবে তরুণদের রাস্তায় খুন করতে পারে, এভাবে গুম করতে পারে, এভাবে টাকা চুরি করতে পারে? এখন তো তাদের রাজনৈতিক দল, এই অবস্থায় উনি প্রশ্ন রেখেছেন যে এখন কি তাদেরকে আপনি রাজনৈতিক দল বলবেন? এটা কোনো জাজমেন্ট নয়, এটা বিতর্ক। চমৎকার বলেছেন। কি বলবেন আপনি? আসলে কি আওয়ামী লীগ রাজনৈতিক দল? কেউ তো একটা রাজনৈতিক দল বলে না। উনি যতগুলো কথা বললেন তার সাথে আমি আরেকটু যোগ করি। জি। তিনি যে শুধু ফেসিবাদী তার চেয়ে বেশি তিনি তার মতের বিরুদ্ধে, অর্থাৎ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ অত্যাচার করেছেন এবং মেরে ফেলার জন্য কত কঠিন ষড়যন্ত্র করেছেন, এবং তারেক রহমানকে দেশ থেকে দেশ ছাড়িয়ে দিয়ে উনার বিরুদ্ধে মামলা করে উনাকে মেরে ফেলার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই করেছে, তাহলে সেই দলটি কি রাজনৈতিক দল হতে পারে? সেটা একটা ক্রিমিনাল দল, এটা মাফিয়ার দল। মাফিয়া, সেটাই
বেশি প্রযোজ্য শব্দটা। মাফিয়ার দল, সেই দলের অভিমত নিতে হবে জাতিকে, যেখানে নির্বাচনে হত্যা করেছে, পথ শিশুদের হত্যা করেছে। তাহলে সেই জায়গায় ডক্টর ইউনূস যা বলেছেন সত্যি কথা বলেছেন। আর ওনারা বলছেন কি রেফারেন্ডাম, গণভোট। আচ্ছা বলুন তো, যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই প্রত্যেকটি দল, প্রত্যেকটি জনমত যদি ইউনূস সাহেবের এই জুলাই চার্টারের পক্ষে কথা বলেন, তাহলে আওয়ামী লীগ অভিমত নেওয়া তো প্রয়োজন নেই, কেন নিতে হবে? আর যে দল বিচারাধীন রয়েছেন তার তো অভিমত দেওয়ার কোনো সুযোগও আর নেই। বাংলাদেশে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট, আসলে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। অবশ্যই এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা সময় নষ্ট করা। ওদেরকে ডিপ ফ্রিজে আছে, বা আপনি বলতে পারেন গৃহবন্দী আছে, বিচারটা হোক, ওদের মুখোশ আরো উন্মোচিত হোক, এবং সরকারের কাছ থেকে বিভিন্ন রকম রিপোর্টগুলি আসুক, তাহলে বুঝতে পারবেন তাদের যে অত্যাচার অনাচারের যে অবস্থা, সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। মুসলমান খলিলি, ভোটের ব্যাপারে বা সরকার পরিবর্তনের ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছিল। ওনার জবাবে প্রফেসর ইউনূস কিন্তু মূল্যবান একটা কথা বলেছেন। উনি বলেছেন যে 17 বছরে ভোটাধিকার দেওয়ার বয়স হয়েছে যাদের, তারা তাদের প্রথম ভোট দিতে পারেন। এ পর্যন্ত তারা দীর্ঘদিন অপেক্ষা করেছে ভোট দেওয়ার জন্য, তাদের কণ্ঠকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি, সেই উত্তেজনা হয়েছে, এবং যেটা সেই উত্তেজনার কথা বলছে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা। সবচেয়ে মূল্যবান যে কথাটা বলছেন প্রফেসর ইউনূস, তিনি বলছেন যে আগামী নির্বাচনটি একটি নতুন সরকার নির্বাচনের জন্য রুটিন ভোট নয়, এটা নতুন বাংলাদেশের জন্য ভোট। এটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য উনি করেছেন। নিঃসন্দেহে সাধারণভাবে একটা নির্বাচন হতে পারে, কিন্তু এখন যে নির্বাচনটা হবে এটা হচ্ছে ফেসিবাদের 1.5 দশক, শুধু না, আমি 2 দশকেই বলবো, কারণ 2008 সালের যে নির্বাচনটা, এই নির্বাচনটা আসলে রিয়েলি ফেয়ার হয়নি। এটা বাইরে দেখানো হয়েছে ফেয়ার, জনগণ ভোট দিছে, কিন্তু রেজাল্ট ওই ভোট অনুযায়ী হয়নি। ফলে গত 2 দশকেই বলবো যে নির্বাচন, এই নির্বাচনে মানুষের আসলে জনমতের যে রায়ের প্রতিফলন ঘটে নাই, এটা একটা। দ্বিতীয় হচ্ছে কি, পরবর্তী পর্যায়ে পরিকল্পিতভাবেই এই জনগণের রায় দেওয়ার অধিকারকে শুধু নষ্টই করা হয়নি, এটাকে যৌক্তিক হিসেবে প্রতিপন্ন করা হয়েছে উন্নয়ন ইত্যাদি, রাস্তাঘাট তৈরি, এগুলোর সাথে। এরপরে যে বিপ্লবের টাইমটা আসলো 24শে জুলাই, এই জুলাইয়ের পরে মানুষের আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা শুধু একবার ভোট দেওয়ার না, এদের আকাঙ্ক্ষা হচ্ছে ফেসিবাদ যাতে আবার ফিরে না আসতে পারে, এমন একটা বন্দোবস্ত, জনগণ যাতে তার ভোট দিতে পারে এবং সেই ভোটের ভিত্তিতে যাতে পরবর্তী শাসক নির্ণীত হয়, এই ধরনের একটা সিস্টেম তৈরি করা। তো ফলে যখন একটা সিস্টেম হবে, তখন কিন্তু শুধু 2026 সালের নির্বাচনে এক অবাধ নিরপেক্ষ ভোট হবে না, এরপরে যতগুলো নির্বাচন আসবে সব নির্বাচনে কিন্তু অবাধ এবং মুক্ত নির্বাচন হবে। আমার মনে হয় সেই নতুন বন্দোবস্তের প্রতি ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফলে আমরা একটা ভোটের জন্য, যেন ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, এপ্রিলে, জুনে একটা ভোটের দাবি কিন্তু এখন মানুষের প্রত্যাশা একটা ভোট না, একটা সিস্টেমের, যে সিস্টেমে গণতন্ত্র ব্যাহত হবে না, ফেসিবাদের উত্থান ঘটবে না, খুন গুম, তারপরে রাস্তায় মানুষ মারা হবে না। তো এই যে অধ্যায়টা, কালো অধ্যায়টা, সে কালো অধ্যায়ের পরে বাংলাদেশের মানুষ চাই হচ্ছে আরেকটা নতুন ভবিষ্যৎ, নতুন, এবং বিশেষ করে উনি যে নতুন প্রজন্মের কথা বলছেন, যারা গত 17 বছর ভোট দিতে পারে নাই, তাদের উচ্চাসাটা কিন্তু অনেক বেশি। এবং এই যে 24-এর আন্দোলনে তাদের ত্যাগটা কিন্তু সবচেয়ে বেশি। সবারই ত্যাগ কম বেশি আছে, কিন্তু এরাই জীবন দিয়েছে। যেমন একজন পুলিশ অফিসার বলছিল, রিপোর্ট দিচ্ছিল, বলে যে স্যার, একটা গুলি করলে একজনেই মারা যায়, কিন্তু বাকিরা কেউ যেভাবে আসে এবং তারাই সামনে এগোতে থাকে। মানে এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়। এই যে জেনারেশনটার কথা উনি বললেন, এই জেনারেশন এইভাবেই ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে পাওয়ার জন্য। এটা একটা নেতিবাচক কথা বলে অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা, সেটি হলো প্রফেসর ইউনূস যেভাবে একটা নতুন বাংলাদেশের জন্য ভোটের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংস্কার হয়নি এবং তাদের কাছ থেকে সেই প্রত্যাশাটা পূরণ হবে কিনা। আমার বিশ্বাস সংস্কার তো একদিনে হয় না, যখন মাঠের বাস্তবতা আসবে তখন স্বাভাবিকভাবে এটার সাথে একাত্ম হবে। যখন দেখবে যে জনগণের রায় ছাড়া ক্ষমতায় যাওয়া যাচ্ছে না, তখন জনগণের রায়ের জন্য, মানুষের কল্যাণের জন্য কিন্তু উদ্যোগগুলো নেওয়া হবে। সঠিক ভোটাধিকার প্রয়োগটা করতে পারলে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু পরিবর্তন হবে। এহসানুল হক মিলন, ওই অনুষ্ঠানেই প্রফেসর ইউনূস একটা বিষয় জানিয়েছেন,
যে জুলাই মাসে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই চার্টার ঘোষণা করে তার ভিত্তিতে আগামী নির্বাচন হবে। সংস্কারের ইস্যুগুলোতে গণভোট দেওয়া হচ্ছে কিনা এমন একটা প্রশ্ন একজন করেছিলেন। তার জবাবে উনি বলছেন যে গণভোটটা আসলে অনেকে বুঝতে চায় না, কম বুঝে, সে কারণে দলগুলো সবাই সম্মত হলে সেটা হবে বেশি বাস্তব ভিত্তিক। এর মানেটা হলো উনি গণভোটের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন সংস্কার ব্যাপারে, যাতে আগেই সব রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছে। কি বলবেন আপনি? দেখুন, এই সংস্কার বিষয়গুলোকে রাজনৈতিক দলরা এরা পর্যালোচনা করে, আলোচনা করে, গবেষণা করে। তো জনগণ কিন্তু এই ব্যাপারে তারা সময় দিচ্ছে না। এবং রাজনৈতিক দলগুলো যেগুলি বলছে সেগুলি জনগণ শুনছেন, এই আলোচনা, সমালোচনা, পর্যালোচনা। সেই জায়গায় রাজনৈতিক দলগুলো যদি অভিমত ব্যক্ত করে এবং তাদের আলোচনার মধ্য দিয়ে, যুক্তি তর্কের মধ্য দিয়ে তারা যে সিদ্ধান্তটিতে আসবে, সেটি তো হচ্ছে সিদ্ধান্ত। আপনি হা না ভোট দিয়ে দিলেন, এটা হবে কি হবে না, জনগণ তো এতটা সময় ব্যয় করার সুযোগ নেই। যার যার দায়িত্ব তাকেই পালন করতে হবে। আমাদের আস্থার জায়গা রয়েছে আমাদের দলগুলো সেই জায়গায় আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে তারা একটি সিদ্ধান্ত দিবে, যেন কোনো পর্যায়ে যেন ফেসিবাদ না আসে। আপনি দেখুন, আমেরিকায় যে সিস্টেমগুলো রয়েছে, সেই সিস্টেমগুলো কিন্তু ব্রেক করা যায় না। আগে সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেমটাকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি, তাহলেই দেখবেন ওই লিকেজগুলো, যে হোলগুলো আছে, সেগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি সর্বসম্মতিক্রমে। আসুন দেখুন, আমরা যে 2023 সালে যে 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে সনদ আমরা দিয়েছিলাম, যেটা প্রস্তাব করেছিলাম, সেখানে ব্যাপক পরিবর্তনের কথা রয়েছে। আমরা 2023-এ সেটা করেছিলাম, কিন্তু 24-এর জুলাইতে এসে যে আমরা নতুনভাবে একটা পরিবর্তন পেলাম, সবকিছু পর্যালোচনা করে জাতির জন্য যেটা উপকৃত হবে সেটাই তো আমরা করব। আমরা তো জাতীয়তাবাদী দল করি, এখানে তো আমাদের আপত্তির কিছু নেই। তাহলে রাজনৈতিক দলগুলোকে বসে আলোচনা করবে। এখন কোনো রাজনৈতিক দল যদি তাদের ব্যক্তি স্বার্থ, তাদের দলীয় স্বার্থ কেন্দ্রিক কোনো আলোচনা করে, সেখানে বিভিন্ন আপত্তি উঠাবেই, স্বাভাবিক। আপনি যদি খুব অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যালোচনা করেন, বিভিন্ন দলগুলো তাদের নিজস্ব স্বার্থ কেন্দ্রিক অনেক কথা বলতে চাচ্ছে। আমরা চাই যে বন্দোবস্তর কথা বলা হচ্ছে, এই বন্দোবস্তটি হবে বৃহত্তর জাতীয় স্বার্থে। বলতে হবে ব্যক্তির চেয়ে, যেটা বেগম খালেদা জিয়া, যেটা শহীদ জিয়া বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই স্বার্থকে নিয়ে আপনাকে কথা বলতে হবে। ধরুন, এই নির্বাচন পিছিয়ে দেওয়ার বা না হওয়ার পিছনে যে যুক্তি তর্কগুলো হচ্ছে, সেখানে দেখবেন যার যার দলীয় স্বার্থ কেন্দ্রিকই কথা হচ্ছে। সমষ্টিগতভাবে রাষ্ট্রীয় স্বার্থ নিয়ে কথা বলতে হবে, তাহলেই দেখবেন সমস্যার সমাধান হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা সেই রাষ্ট্রীয় জাতীয় স্বার্থ নিয়ে কথা বলছে। জি, একটা বিষয় জুলাই চার্টার হলো, মানে জুলাই চার্টারটা হলো যে এখানে কোন কোন বিষয়গুলো রাজনৈতিক দলগুলো সংস্কার করে, পরবর্তী সংস্কার করে পার্লামেন্টে, এবং এই ব্যাপারে ঐক্যমত হলো। কিন্তু গভর্নমেন্ট কিন্তু আরেকটা কাজও করবেন, আমরা যেটা জানি, যে কোন কোন বিষয়ে কারা একমত হতে হয়নি বা এটা রাজি হয়নি এই সংস্কারে, সেটাও কিন্তু জনগণকে জানিয়ে দেওয়া হবে। এই যে জানিয়ে দেওয়া, যেগুলো ঐক্যমত হলো না বা তারা মানলো না, যে দলই হোক না কেন, এই না মানাটা আপনার কি মনে হয় ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে না? দেখুন, ডক্টর ইউনূস যেটা বলছেন যে আমরা সকলের অভিমত জনসাধারণকে জানিয়ে দেব, অর্থাৎ কে কোন মতাবলম্বী নিয়ে, কোন দৃষ্টিকোণ থেকে রাজনীতি করছে, এটা জনগণের জানার অধিকার রয়েছে। সেই জন্যই তিনি এটা করবেন। এবং চুলচেরা বিশ্লেষণ করার অধিকার জনগণকে দিতে হবে, সেই কথাটি তিনি বলছেন। আমরাও জাতীয়তাবাদী দল সেই কথাটাই বলছি। আমরা জনগণের কাছে যাব, আমাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা তো আমরা তাদেরকে বুঝাবো। অতএব আমরা তো চাচ্ছি আগামী প্রজন্মে, আগামী দিনগুলো যেন সুষ্ঠু রাজনীতি হয়, গণতান্ত্রিক ব্যবস্থা হয়, এবং চিরস্থায়ী বন্দোবস্ত যেন বাংলাদেশে হয়, বাংলাদেশে আর যেন কোনো আত্মহত্যা না দিতে হয়, সেটা তো আমরাও চাইব। আরেকটা প্রশ্ন, সেটি হলো যে জাতির উদ্দেশ্যে ভাষণে, ঈদের আগের দিন যে ভাষণটা দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেখানে কিন্তু উনি ভোটারদের একটা আহ্বান জানিয়েছেন, আপনারা কাদেরকে ভোট দিবেন, কোন প্রার্থীকে ভোট দিবেন। উনি কিছু জিনিস পরামর্শ দিয়েছেন যে এইগুলো আপনারা দেখবেন ভোট দেওয়ার আগে। এটা রাজনৈতিক দলগুলোর অনেক নেতার জন্য কঠিন হলো কি না? এই যে উনি যে কথাটি বলছেন, সেই কথাটি আমরা
ওই যে ফুটবলে কোয়ালিফাইং, সেমিফাইনাল, জি, জি। ফাইনাল, আমাদের দলও কিন্তু কোয়ালিফাইং, সেমিফাইনাল, ফাইনাল হওয়ার পরে কিন্তু দল মনোনয়ন দিবে, এবং দল এমন প্রার্থীকে মনোনয়ন দিবে যেই প্রার্থীকে এলাকাবাসী বা জনগণ অ্যাকসেপ্ট করে। Right. এটি তো হচ্ছে আমাদের ধারাবাহিকতা, এটি তো হচ্ছে রাজনীতি উত্তরণের পথ, এটি তো হচ্ছে আগামী দিনে এই জুলাই বিপ্লবকে সার্থক করার পথ। সেই কথাটি তিনি বলছেন, এবং আমাদের ভিতরে দলীয়ভাবে সেটা রয়েছে, এবং সেই কাজগুলো দলও করছে। আপনি দেখুন, দল সংস্কার হচ্ছে। এই সংস্কার পদ্ধতি, আপনি যদি নিজেকে সংস্কার না করুন, আগে নিজেকে সংস্কার Right, করতে হবে, right. তারপর দলকে সংস্কার করতে হবে, তারপর দেশকে আপনি সংস্কার করবেন। এই পদ্ধতিটা আমরা নতুনভাবে শুরু করেছি, শুরু হয়েছিল, আবার বিলীন হয়ে গিয়েছিল, আবার শুরু হচ্ছে। এই জন্য সকলেই আমরা আনন্দিত, এবং আমরা সকলেই সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে তো কোনো ফারাক নেই। মাসুম রহমান খলিল, এবার একটা আলোচনা হচ্ছে যে সামনের নির্বাচনে প্রার্থী একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কোন আসনে কে প্রার্থী, দলের চেয়েও মার্কার চেয়েও, কি মনে হয় আপনার? আমরা সাধারণভাবে কিন্তু নির্বাচনের সময় দুটো জিনিস দেখি, একটা হচ্ছে প্রতীক, মানে জি। দল, তার আদর্শ, ইশতেহার, এগুলো। আরেকটা হচ্ছে কোন ব্যক্তিটা প্রতিনিধিত্ব করবেন। জি, আমরা অনেক সময় দেখি কি, এটাকে ধরেন 40% হচ্ছে ব্যক্তির কেন্দ্রিক ভোট আসে, রায় আসে, আর 60% ধরেন দল অথবা আদর্শের প্রতি আসে। যখনই মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, অবাধ অধিকার যখন পায়, তখন দুইটা ফ্যাক্টরেই কিন্তু কাজ করে। right. একটা নির্বাচনী এলাকায় একটা দল জনপ্রিয়, হ্যাঁ, অনেক জায়গায় এমন দেখা যায় শুধু প্রার্থীকে হয়তো চিনেই না, দলের প্রতীকটাকে ভোট দেওয়া হয়েছে, এর আগে এরকম ছিল। ঘটে। কিন্তু এইবার কিন্তু অন্যরকম হবে। আপনি প্রধান উপদেষ্টার যে কতগুলো মানদণ্ডের কথা বলবেন, সৎ, যোগ্য, দেশের জন্য কাজ করবে, কমিটেড, এরকম কিছু বিষয় হয়তো থাকবে। এই বিষয়গুলো সম্ভবত এবার দেখবে। দুইটা ফ্যাক্টর। প্রথম কথা হচ্ছে কি, দীর্ঘ প্রায় কমপক্ষে 17 বছর পরে তো নির্বাচন হচ্ছে। জি, জি। মানুষ তাকে ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি। একটা রাতের ভোট, আরেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট, আরেকটা ডামি ভোট, এইভাবে কিন্তু নির্বাচন হয়ে গেছে গত 3টা। এই অবস্থা যখন রিয়েল ভোট যখন আসবে, তখন স্বাভাবিকভাবেই এখানে ওই জনপ্রিয়তার যে ফ্যাক্টরগুলো, ব্যক্তির গ্রহণযোগ্যতা, দলের গ্রহণযোগ্যতা, আদর্শের গ্রহণযোগ্যতার বিষয়গুলো আসবে। জুলাই চার্টার এবং গণভোট দুইটা প্রসঙ্গ না। প্রধান উপদেষ্টা বললেন যে ঐকমত্যের ভিত্তিতে যদি জুলাই চার্টারটা হয় তাহলে সেটাই হচ্ছে উত্তম, আর সেটা না হলে তাহলে গণভোট হবে, এরকম একটা ইঙ্গিত কিন্তু থাকে। আসলে জুলাই চার্টারটা কি, পক্ষ যেগুলো আছে তারা একমত হবে যে রাষ্ট্রের এই সংস্কারগুলো লাগবে, মৌলিক সংস্কার। যদি এমন হয় কোনো সংস্কারে একমত হলেন না, তাহলে তো জুলাই বিপ্লবের যে একটা মানে চেতনা আছে, সেই চেতনার ভিত্তিতে একটা গণভোট কিন্তু হতেই পারে। সেটা হচ্ছে রাষ্ট্রের এই বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো সংস্কার হবে। তবে ওই জায়গায় না গিয়ে যদি রাজনৈতিক দলগুলো, মিলন ভাই যেটা বললেন, কমন ইন্টারেস্ট, রাষ্ট্রের ইন্টারেস্ট, এই জায়গাটাতে যদি একমত হতে পারে তাহলে সেটাই ভালো। এখনও জুলাই চার্টারের ভিত্তিতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনের কিন্তু সুযোগ আছে। এটা যারা এক্সপার্ট আছে তারা কিন্তু এই কথাগুলি বলেন। তো ফলে প্রথম উত্তম জিনিসটা হচ্ছে রাজনৈতিক পক্ষগুলো, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো একমত হয়ে রাষ্ট্র সংস্কারের ব্যবস্থা করা, বিচার অনেক জিনিসগুলো করা। আর সেটা যদি একান্ত না হয় তাহলে মৌলিক বিষয়গুলো নিয়ে যদি গণভোটের আয়োজন করতে চায় সেটা করতে পারে। আমার মনে হয় রাষ্ট্রের একটা বৃহত্তর স্বার্থে নতুন একটা অভিযাত্রার জন্য সেটাকেও কিন্তু আমরা স্বাগত জানাতে পারি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুম রহমান খলিল, রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন, আপনি নিশ্চয়ই, আপনার দৃষ্টি আকর্ষণ হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে মুহূর্তে প্রফেসর ইউনূস ব্রিটেন সফর করছেন, সেই সময় আমরা দেখলাম
যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, যেটা এনসিএ নামে পরিচিত, এবং বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আল জাজিরা এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে তার যে কত জমি, কত ফ্ল্যাট, হিসাব নেই, 6 শতাধিক ফ্ল্যাট। এবং এর আগে কিন্তু একটা ঘটনা ঘটেছে, সেটি নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। সেটি হলো সালমান এফ রহমানের ছেলের এবং তার ভাতিজা, তাদেরও কিন্তু ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এর মানে ব্রিটেনে একটা তৎপরতা রয়েছে সরকারের, এবং তৎপরতার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এবং ওই সময় এই খবরটি প্রকাশিত হলো যে সময় ব্রিটেনে প্রধান উপদেষ্টা রয়েছেন, এটা আলাদা অর্থ নিশ্চয়ই বহন করে। কি বলবেন? হ্যাঁ, সত্যি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রাজনীতি করব বাংলাদেশে, উপার্জন করব বাংলাদেশে, আর সামিটের মতো কোম্পানি হব আমরা সিঙ্গাপুরে, তাদের কোনো ব্যবসা বহির্বিশ্বে নেই। এই এই যে ট্রেন্ডটা, এটাকে টোটালি ডিমিনিশ করতে হবে। এবং আমি মনে করি যারা নির্বাচন অংশগ্রহণ করবে তাদের 3 মাস আগে দুদুকে দরখাস্ত করে দুদুক থেকে সার্টিফিকেট নিতে হবে দে আর ক্লিন, এবং তাদের কোথায় কোথায় অ্যাসেস আছে, এবং দুদুকে একটা উইং বানাতে হবে যারা ক্যান্ডিডেট হবে তাদের জন্য এই সিস্টেমটা তৈরি করা। 3 মাস আগে থেকেই তারা এই সার্টিফিকেট নিয়ে থাকে। একটা ভালো প্রস্তাব। না, এটা করতে হবে। দুদুকে একটা সেকশন থাকবে, এই সেকশনে আমি নির্বাচন করব, মাসুমের নির্বাচন 3 মাস আগে আমি অ্যাপ্লিকেশন করব, তারা আমাকে ক্লিন সার্টিফিকেট না দিলে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার আমাদের অ্যাকসেপ্টই করবে না। তাহলে আমি বিদেশের সম্পদ আছে কি না আছে, দেশ কি সম্পদ, সব ডিক্লারেশন দিতে হবে। এই জন্য আমি মনে করি এই উদ্যোগটি ডক্টর ইউনূস নিয়েছেন, এবং আমি এটাকে সাধুবাদ জানাই। এবং আল জাজিরিয়া এই বিষয়টিগুলো কিন্তু আগেই ওই পতিত সরকার থাকার সময় তারা কিন্তু এই নিউজটি তারা ব্রডকাস্ট করেছিল, আমরা দেখেছি। এবং এটা হতেই হবে, শুধু একজন নয়, আরো যাদের রয়েছে তাদের সকলের এটা করতে হবে। দেখুন, তিনি বলতেন, এই মন্ত্রী বলতেন যে আমি শেখ হাসিনা পরিবারের সদস্য, তার মানে তো বুঝতেই পারেন এই সম্পদ কিন্তু তার নয়, তার কেয়ার অফ। আমি বিশ্বাস করি এই সম্পদগুলো পতিত সরকার, পলাতক সরকার, শেখ হাসিনার পরিবারেরই বটে, এবং এই সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, এটা আমি বিশ্বাস করি, আনতে হবে। শুধু তাই নয়, মানি লন্ডারিং যারা করেছে, দুবাইতে যাদের সম্পত্তি রয়েছে, সারা বিশ্বব্যাপী যারা বাংলাদেশে উপার্জন যে বিদেশি সম্পদ করেছে, তাদেরকে বের করতে হবে, এবং তাদেরকে ট্যাক্স ফাইলে দেখাতে হবে তারা আয়ের উৎস কি, এবং কিভাবে আর্ন করেছেন, কিভাবে পাঠিয়েছেন, এগুলি করতে হবে। এবং ঢাকা শহরে যে ফ্ল্যাট, আপনি দেখুন, কালো টাকা সাদা করার পদ্ধতি হলো ফ্ল্যাট, এবং জায়গা কিনা, আপনি বাড়ির জায়গা কিনছেন 10 কোটি, রেজিস্ট্রেশন করছেন 1 কোটি, আপনি ইমিডিয়েটলি যে কোনো জায়গা কিনবে ওই আয়ের উৎস কি সেটাকে বের করতে হবে। এবং একাধিক ফ্ল্যাট যারা করেছে তাদেরকে এমনকি এমনভাবে রেজিস্ট্রেশন সিস্টেম করতে হবে, ফ্ল্যাটে ঢোকার সময় গায়ের মধ্যে লেখা থাকতে হবে এই ফ্ল্যাটের মালিক এত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে। এইভাবে এটাকে আরো বেশি ভিজিবল করতে হবে। যদি না করা হয় তাহলে এগুলি চলতেই থাকে, আগামী দিনে যেন এগুলি না হয় সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এবং জুলাই চার্টার মানে কি, জুলাই সনদ মানে কি, আমরা সকলেই এগুলি মিলে করব। এটার জন্য এই 90 অভ্যুত্থানের পরে ওই 5 দল 8 দল কিন্তু কমিটমেন্ট করেছিল, কিন্তু কমিটমেন্ট রাখেনি। এমন ভাবে এবার করতে হবে যে কমিটমেন্ট রাখতে বাধ্য হতে হবে, সেই জন্য এটা বলা হচ্ছে। উনি বলেছেন 40% ক্যান্ডিডেটের গুডউইল আর 60% দলের গুডউইল, এই 40 আর 60-র মধ্যে 60 যদি অ্যাবাভ হয়ে যায় তাহলে তো হবে না। আপনাকে সঠিকভাবে জনগণকে বুঝতে হবে যে কারা এই সংসদে গিয়ে রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে, দলকে কারা লিড দিতে পারবে। সেইভাবে জনগণও আজকের দিনে মিডিয়ার সুবাদে জনগণও কিন্তু আজকে চলে গিয়েছে। আগে আমরা যখন রাজনীতি করতাম, আমরা একটি দলের স্টেটমেন্ট গ্রামান্তরে নিয়ে যেতাম চুঙ্গা ফুকিয়ে। এখন মিডিয়ার কারণে সকলেই ঘরে বসে জানছে। আমি আশা করি আগামী দিনগুলো সুন্দর হবে। মাসুম রহমান খলিল, আপনি নিশ্চয়ই রিপোর্টটি দেখেছেন। এখানে কিছু চমৎকার তথ্য রয়েছে, যেমন ওনার তো 6 শতাধিক ফ্ল্যাট রয়েছে সারা বিশ্বে, কিন্তু বাড়ি এবং ফ্ল্যাট রয়েছে 350টি শুধু লন্ডনে, মানে ব্রিটেনে আর কি। কল্পনাই করা যায় না, 350টি ফ্ল্যাট এবং বাড়ি। এবং উনি কিন্তু একটা কথা বলছেন আল জাজিরা, এর আগে আল জাজিরা ওনার সম্পর্কে রিপোর্ট করেছিল, তখন তার সঙ্গে আল জাজিরা কথা বলেছিল, এবং আল জাজিরাকে উনি বলেছিলেন যে আমি আসলে তার ছেলের মতো, মানে উনি শেখ হাসিনার ছেলের মতো। তিনি আরো বলেছিলেন তিনি জানেন যে আমার এখানে ব্যবসা রয়েছে সবই, আর মানে মূল ব্যক্তি জানতেন যে সয় সম্পত্তি কি।
আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, লন্ডনে কিন্তু আসলে বিষয়টা খুব তুলপার হচ্ছে। টিউলিপের মন্ত্রিত্ব শুধু যায়নি, তার ভবিষ্যৎ রাজনীতি আসলে চূড়ান্ত হুমকির মুখে। এমনকি এটা আপনি নিশ্চয়ই জানেন যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী স্টারমার্ক, উনিও কিন্তু এক ধরনের বিপদে রয়েছেন। কারণ উনি আওয়ামী লীগের টাকায় বাংলাদেশে 17 দিন সফর করেছেন, সিলেট ঘুরেছেন, নানান ধরনের ঘুরেছেন, এবং তার নির্বাচনী ফান্ডেও কিন্তু আওয়ামী লীগ টাকা দিয়েছে, আওয়ামী লীগের লোকজন টাকা দিয়েছে। এবং আরেকটা বিষয়, সেটা হলো রেহানাও সেখানে রয়েছেন এবং তারও প্রচুর সম্পত্তি রয়েছে। সব মিলিয়ে এটা অন্যরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে গোটা লন্ডনে। কি বলবেন আপনি? আসলে বাংলাদেশের অর্থ পাচারের যে বিষয়টা, সঠিকভাবে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা বাইরে চলে গেছে এটা তো পরিসংখ্যান নাই। তবে সম্ভবত সিপিডি তারা একটা রিপোর্ট প্রকাশ করছিল, তারা বলছিল যে $38 বিলিয়ন চলে গেছে গত 15 বছরে। তো সেই পরিমাণ যাই হোক, তার ডাবল হতে পারে, অর্ধেক হতে পারে, যাই হবে হোক, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা গেছে। এবং এই বিপুল পরিমাণ টাকা পাচারের পেছনে একটু অনুসন্ধান করলেই আগের রয়্যাল ফ্যামিলি, পতিত স্বৈরাচারা যারা কর্ণধার, তাদের একটা সম্পৃক্ততা পাওয়া যায়। আর এই সম্পৃক্ততা স্বাভাবিকভাবে একটা মনে করা হয় যে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যার পতন ঘটল জুলাইয়ের সময়, তিনি যে পরিমাণ টাকা নিয়ে গেছেন তার চেয়ে অনেক বেশি টাকা নিয়েছেন ওনার ছোট বোন। এটা বলে শেখ রেহানা। 234 বিলিয়ন এরকম নাকি অঙ্ক? সেটা অ্যামাউন্টটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ে না, তবে উনি লন্ডনেই থাকেন। জি। তারপরে ধরেন নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিলেন, আপনার সামরিক পার্সেজের ক্ষেত্রে বড় একটা কমিশন উনি নিয়ে গেছেন। তারপরে টিউলিপের কথা যেটা বললেন, এটা প্রধানমন্ত্রীর ভাতিজা বা শেখ রেহানার মেয়ে। তারপরে ওনার আরেক ওনার ছেলে তো আমেরিকাতে আছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ থেকে যে পরিমাণ, সেও জড়িত। যে পরিমাণ টাকা দেশের বাইরে চলে গেছে তার একটা বড় অংশ মনে করা হচ্ছে এটা হচ্ছে যুক্তরাজ্যেই আছে। ফলে যুক্তরাজ্য যে এখন প্রধান উপদেষ্টা সফর করলেন, ওখানকার এই পাচার হওয়া টাকার ফিরিয়ে নিয়ে আসা এটাই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবং ওনার সফর সঙ্গী দুজন, একজন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আরেকজন কিন্তু দুদকের চেয়ারম্যান। তার মানে টার্গেটটাই হচ্ছে এটা। পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন, এটা ঠিক আছে, এটা আমাদের অ্যাডভাইজাররাও বলছেন, কিন্তু এটা অসম্ভব না। কারণ বাংলাদেশের টাকা পয়সার যে ব্যাংকিং চ্যানেল, লেনদেন, আন্তর্জাতিকভাবে টাকা পয়সার মুভমেন্ট যেটা আছে, এগুলো কিন্তু একদম মনিটরিং করা যায়। এটা যদি পরিকল্পিতভাবে কাজ করা গেলে তাহলে এটা আনা অসম্ভব কোনো কিছু না। আর এটা যদি আনা যায় তাহলে যেটা হবে, যারা এই যে দেশের টাকা বিদেশে পাচার করার রাজনীতি করেন অথবা রাজনীতির আশ্রয় নেন, তারা কিন্তু সামনে আর কোনো উৎসাহিত হবে না। এমন একটা রিপোর্ট আমরা দেখলাম, সেটি হলো যে এই যারা টাকা পাচার করেছে এর সাথে সরকারের সমঝোতা যেতে পারে টাকাটা আনার লক্ষ্যে। কি বলবেন তাহলে? হ্যাঁ, এটা পাচারকারী বলতে যেমন ধরেন অলিগার্ক শ্রেণী যারা আছে, জি, জি। এসালমের কথা বলা হচ্ছে, বাংলাদেশে 10টা ব্যাংকে খালি করে দিয়েছে, সব টাকা নিয়ে গেছে। এবং ওনার বাংলাদেশে খুব উল্লেখযোগ্য ব্যবসা আছে এমন না, কিন্তু দেশের বাইরে বিপুল বিনিয়োগ এবং পাসপোর্টও সারেন্ডার করেছেন বলা হচ্ছে। এরকম কিন্তু আরো অনেক গ্রুপ আছে। এই গ্রুপের সাথে কথা বলে যদি তার টাকা ফিরিয়ে নিয়ে আসা যায় এটা ভালো। তবে তার মানে এই নয় যে ধরেন পতিত স্বৈরাচার তাকে আবার ফিরে নিয়ে আসা হবে, কিছু অর্থ আদায় করা হবে, এই সমঝোতা সম্ভবত না। তবে যারা সত্যিকার অর্থে ব্যবসা বাণিজ্য করতে চায়, টাকা ফেরত দিতে চায়, এই টাকা যদি আমাদের ফর্মাল ইকোনমিতে ইনজেক্ট হয় তাহলে এখন অর্থনীতির যে একটা দুরবস্থা চলছে সেটা হয়তো অগ্রসর হতে পারে, অনেকগুলো ব্যাংক দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেতে পারে। মাসুম রহমান খলিলি এবং এহসানুল হক মিলন, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।